এই যে ছাতিমতলার উত্তর দিকে বলে রবি ঠাকুর এই ক্যাম্পাসটা উত্তরায়ণ নাম দিয়েছেন এবং এইটা একটা ঘেরা যা রবি ঠাকুর করেছেন এই কারণেই এক একটা ছেলে মেয়ের এক এক দিক ভালো হবে। কেউ ভাষা ভবনে, আপনারা যখন ওই দিকে এসছেন ভাষা ভবনটা একবার দেখাও দেখি। কোনো কিছু যদি পাঁচ জাতীয় বা সিনথেটিক জাতীয় মিক্স থাকতো সঙ্গে সঙ্গে পুরো শেষ হয়ে যেত। এটা কিসের? পুরো রেশমে? পুরো রেশমের জিনিস, একদম অরিজিনাল। আচ্ছা, এগুলো সব সাইজই পাওয়া যাবে না? এটা কত দাম আছে? 400 টাকা। আর একটা কথা, আর আমি কিন্তু এখানে এসেছি হচ্ছে তারাপীঠে এসছিলাম, তো ওখান থেকে গাড়ি বুক করে মানে শ্রী শ্রী বামদেব বাবার স্মৃতি মন্দির। এই যে মন্দিরটা হচ্ছে স্বয়ং বামদেব বাবার মন্দির। হ্যাঁ, হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছিলাম তারাপীঠে, আর আপনাদেরকে সেই ভিডিওগুলো সম্পূর্ণটা দেখিয়েছি। আরও কিছু ভিডিও আপলোড করতে বাকি আছে, সেগুলো আমি 3-4 দিনের মধ্যে হয়তো করে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আর এছাড়া আজকে আমি তারাপীঠে এসে এখানে কিন্তু সাইট সিনেও বেরিয়েছিলাম। আমি এর আগে মন্দিরের আশেপাশে সাইট সিনগুলো করেছিলাম, আর আজকে বেরাচ্ছি হচ্ছে বোলপুর সাইডে। তো আমি বোলপুর সাইডে যাচ্ছি, ওখানে কী কী মন্দির দেখব সেগুলো তো আপনাদের সম্পূর্ণ দেখাবোই এই ভিডিওতে। তাছাড়া কত কি পড়ছে, চলুন আমি তাহলে একবারে দাদার সাথেই কথা বলিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কি একটা মনে একটা আইডিয়া চলে আসবে বাড়িতে বসেই, যাতে আপনারা সমস্ত কিছু বুঝে নিতে পারেন। চলুন তাহলে দাদার সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি। নমস্কার দাদা, বলছি যে আমি এই দাদার সাথেই অটোতে বেরোলাম আজকে সাইট সিন করতে। দাদা কোথায় কোথায় দেখাবেন? এটা বোলপুর যাব। বোলপুর, কঙ্কালীতলা, সোনাঝুরি হাট, বিশ্বভারতী, নন্দেশ্বরীতলা, মামাখাওয়ার বাড়ি, টোটালটাই ঘুরবো। টোটালটা সবগুলো ঘুরে দেখাবেন না? ওই সাইড, ওই সব সাইডে সবটাই ঘুরে দেখাবো। আচ্ছা, আপনার নামটার কন্ট্যাক্ট নাম্বার, যদি কেউ পরে এসে আপনাকে কন্ট্যাক্ট করে বুকিং করতে চায় সেটা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। আপনার আমার নাম হলো দুর্গাচরণ রায়। আচ্ছা, আমার ফোন নম্বর হলো 7318771433। আচ্ছা, কেউ চাইলে পরে বুকিং করে নিতে পারবে, তাই তো? আর বলছি এছাড়া যদি মানে এই মন্দিরের আশেপাশে কতগুলো সাইট সিন আছে? মন্দির আশেপাশে 20খানা সাইট সিন আছে। ওগুলো যদি কেউ দেখতে চায় তো কেমন রেট পড়তে পারে তার একটা আন্দাজ? ওইগুলো মোটামুটি 1000-1200 মধ্যে হয়ে যাবে। 1000-1200। আর এইগুলো দেখতে গেলে তো এইগুলো ধরুন মানে আউটসিনে যেটা বোলপুরের সাইডে, বোলপুর সাইডগুলো দেখতে গেলে আমরা 2000-2200 রেট আছে, মানে এরকম রেট আছে। তারপর একটু কম বেশি হতেই পারে, মানে কি আপনারা দেখার মধ্যে সবাই তো সব রকম দেখে না। এই যে দাদার এই অটোতে আমরা আজকে যাচ্ছি। আর বলছি যে যদি কেউ আগের দিয়ে আপনাকে ফোন করে কন্ট্যাক্ট করতে চায়, বুকিং করতে চায় তো করতে পারবে না? এই নাম্বার সব সময়, এই যে নাম্বারটা বললেন, নাম্বারটা আরেকবার বলে দিন। 7318771433। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু এখন আছি শ্রী শ্রী বামদেব বাবার স্মৃতি মন্দিরে। তো এই মন্দিরটা আপনারা যখন আসবেন দেখতেই পাবেন একদম কিন্তু রাস্তার পাশে। আর আগের যেই মাটির বাড়িটা, সেই বাড়িটাও এখানে কিছুটা দেখানো রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব ও আপনাদেরকে মন্দিরের এই যে ইতিহাসটা সেটাও কিছুটা শোনাবো। আপনারা দর্শন করুন, সত্যি খুব ভালো লাগবে। এই যে মন্দিরটা হচ্ছে স্বয়ং বামদেব বাবার মন্দির। হ্যাঁ, বামদেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের শিব চতুর্দশীর রাতে। বামদেব ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, উনি তারাপীঠের রুদ্র ভৈরব। ওই যে ঈশান কোণটা দেখছেন, এই ঈশান কোণে বামদেব বাবা জন্মগ্রহণ করেছিলেন। এই কোণে বামদেব বাবা জন্মগ্রহণ করেছিলেন শিবরাত্রির দিনে, বামা প্রহরে। বাবা এখানে জন্মগ্রহণ করার পর এখান থেকে তারাপীঠ মহাশ্মশান পায়ে হেঁটে যেতেন। সেখানে তারাপীঠ মহাশ্মশানে ফুল তোলার চাকরি পায়, সেখানে শ্মশানে ফুল তুলে মায়ের মন্দিরে দিত। ব্রজবাসী কৈলাসপতির সান্নিধ্যে এসে বাবা তন্ত্রসিদ্ধ লাভ করেন এবং ওই মহাশ্মশানেই মাকে উনি শ্বেতশিমুল গাছের তলায় মাকে উনি দর্শন পান। বামদেবের সঙ্গে 2 প্রহরী থাকতেন, কালু আর হলুদ। এরা বামদেবের কাছে 24 ঘন্টা। আর বাবার আদি বাড়ি কি এটাই? পাশে রয়েছে নাকি? বামদেবের গোটাই এই ফরসেটে গোটাই
তো বাবার যেটা আদি বাড়ি সেটাই মন্দির করা হয়েছে, বাবার জন্মস্থানটাই তো বাবার আদি বাড়ি। এটা বামাখ্যাপার ভাইজি অন্নপূর্ণা দেবী এই মন্দির করেছিলেন, আর জ্ঞান বাবা, হরিপালের জ্ঞান বাবা আর অন্নপূর্ণা দেবী বামদেবের ভাইজি অন্নপূর্ণা দেবী জায়গাটা দিয়েছিলেন, আর জ্ঞান বাবার মন্দিরটা করেছিলেন। আচ্ছা, আর পাশে যে মন্দিরটা এটা হচ্ছে বামদেবের ওই অন্নপূর্ণা দেবীর পৌনাথীদের ছেলেদের বাড়ি, সাধক বামদেব বাবার পৈতৃক ভিটা। এই যে এটা না? হ্যাঁ, এটা বামদেব বাবার ছোট নাতির বাড়ি। বামদেব বাবার যে ভাই ছিলেন রামের মেয়ে অন্নপূর্ণা দেবীর ছোট ছেলের বাড়ি, শ্রী পিনাকিনাথ রায়। আজকে যখন আমরা তারাপীঠ থেকে অটোতে করে আমরা বিভিন্ন সাইট দর্শন করতে বেরিয়েছিলাম, আর যখন যাচ্ছিলাম এই সাইডটা আমরা কোনোদিনও বাই রোডে আসিনি, এত সুন্দর লাগবে আমরা ভাবতে পারিনি যে অটোতে কিভাবে টাইম কেটে যাবে বুঝতেই পারবেন না আপনারা, কত সুন্দর লাগছে দেখুন। আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এখন যে মন্দিরটি আপনাদের আমি দর্শন করাবো, এই মন্দিরটি কিন্তু 51টি যে অন্যতম সতীপীঠগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী মাতার মন্দির। আপনারা যখন এই মন্দিরে আসবেন, যদি পুজো দিতে চান তো পুজোর সামগ্রী আপনারা বাইরে এখানে দোকান পেয়ে যাবেন, বিভিন্ন দোকান। এছাড়া বাড়িতে কিনে নেওয়ার জিনিসও এখানে পেয়ে যাবেন। আমি কিন্তু এই মন্দিরের ভিডিও একটা আলাদাভাবে এই চ্যানেলেই আপলোড করেছি আপনাদের সুবিধার জন্য, সম্পূর্ণটা দেখিয়েছি। এছাড়া আপনারা যদি এই মন্দিরে গাড়ি বুক না করে আসতে চান, কোথায় নেমে কিভাবে আসবেন সেটাও কিন্তু আমি দেখিয়েছি ওই ভিডিওতে। আমি এখন মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাব, আর এই পাশেই কিন্তু জুতো খুলে রাখার জন্য একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু প্রতি জুতো 2 টাকা করে ধার্য করা রয়েছে রাখতে গেলে। আমি এখন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। নন্দিকেশ্বরী সতীপীঠ মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ, যেখানে হিন্দু ধর্ম অনুসারে দেবী সতীর গলার হার বা ঘাড়ের হার পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী নন্দিনী এবং তার ভৈরব হলেন নন্দিকেশ্বর। আপনারা যখন এই মন্দিরে আসবেন আপনাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে, এত সুন্দর একটা জায়গা, আর মন্দিরের চারিপাশে এত বড় বড় গাছ, যার মাঝখান দিয়ে কিন্তু রোদ বেশি একদম গায়েই লাগছে না, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা জায়গা। আর আপনাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা কিন্তু মার্বেল পাথর দিয়ে নিচেটা মোড়া। আর এই মন্দিরের পাশেই কিন্তু এই জায়গাটাতে রয়েছে হচ্ছে টয়লেট। আপনাদের যদি অনেকেই বয়স্ক মানুষরা আসেন টয়লেট খোঁজ করেন, তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। আমি কিন্তু এই মন্দিরের আলাদাভাবে একটি ভিডিও বানিয়েছি, যেটা কিন্তু আমার এই চ্যানেলেই কিছুদিন আগে আমি লোড করেছি আপনাদের দেখতে সুবিধার জন্য। ওখানে আমি কিন্তু সম্পূর্ণ মন্দিরটা দেখিয়েছি এবং মন্দিরের ছোট করে একটু ইতিহাসও আপনাদেরকে জানিয়েছি। আর এছাড়া এখানে কি করে আসবেন সেইগুলোও কিন্তু সম্পূর্ণটা দেখিয়েছি। আপনারা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এখন আমি মন্দিরে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন এখন পুজো চালু হয়েছে, আপনাদের মাকে দর্শন করাচ্ছি। এখন কিন্তু আমাদের গাড়ি রওনা দিল হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখানে যে সোনাঝুরির হাটটা সেটা দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো এখন আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি এবং আপনাদেরকে পুরো দোকানগুলো দেখাচ্ছি। সকালবেলা কতগুলো দোকান বসছে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আর পাশ দিয়ে গ্রাম্য পরিবেশের সাথে যেতে যেতে সত্যি এত সুন্দর আজকে মনোরম পরিবেশ ছিল, যেটা আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখুন সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা এখন আছি বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাটে, আর আমি এখন আপনাদেরকে পুরো হাটটাই ঘুরে ঘুরে দেখাবো। আজকে কিন্তু এখনও সকালবেলা 9:30 মতো বাজে, এখনও সব দোকান এখনও কিন্তু বসেনি, তাও অনেক দোকানই বসে গেছে, যেগুলো আমি আপনাদেরকে এখনই দেখাবো। চলুন তাহলে পুরো ভিডিওতে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে মেন রোডটা, আর তার পাশেই কিন্তু এখানে পার্কিংয়ের জায়গা আছে। আমরা কিন্তু অটোতে করে তারাপীঠ থেকে এখানটাতে এসছি।
আর আপনাদের প্রথমেই বলেছিলাম অটোতে ভাড়া কত লাগলো আমাদের এখানে আসতে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি এই ভেতরে যাব এবং সমস্ত কিছু কিছু দোকান আর কি, সব দোকান তো ঘুরে দেখানো সম্ভব না, কিছু কিছু দোকান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে মনের মধ্যে একটা আইডিয়া চলে আসে বাড়িতে বসেই। তাহলে চলুন আমি কিছু দোকান আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এগুলো কিরকম দাম? 60 টাকা। 60 টাকা পিস। হ্যাঁ, এটা একটা মাটির মনে হয় নাকি? সুতো। সুতোর কাছে সব সুতো, এগুলো মনে হয় কড়ির মালা। হ্যাঁ, করি। এগুলো আজকে বেশি দোকান বসেনি। 120। কত এগুলো দাম কত? এখানে 30 টাকা উপরে 30, 50, 80, 60, আবার 120, 30, 50, 60 এই ধরনের। আর এগুলো 100। মামা ভেঙে যাবে। হ্যাঁ, দাদুন কই? হ্যাঁ, এখানে দেখো এই যে চুড়িদার, দাদুন কোথায় ছিল তো এখানে? একটুখানি জল নেই। আর এই যে এগুলো 300 করে। না, ওইটা পাঞ্জাবি ছিল। আচ্ছা পাঞ্জাবি, এইগুলো হ্যাঁ। এগুলো 300 করে। 300, আর এইগুলো আপনি 250 টাকা। এই যে সামনে ভি গলাগুলো, হ্যাঁ, 250, 300। এগুলো কি সব সাইজেরই পাওয়া যাবে না? সব size, সব রকম। ছেলেদের পাবেন ওই পাশে 60। এগুলো সব ছেলেদের। এই পাঞ্জাবি কেমন দাম আছে? পাঞ্জাবি আপনার 250 থেকে ওটা দেখুন, ওটা ভালো লাগবে। এই যে এগুলো 250, না না, ওটা 400 টাকা। 400। 250 থেকে শুরু আছে। দেখাচ্ছি। মানে কম থেকে না দেখা যাবে না, কম থেকে বেশি সবই পাওয়া যাবে। আছে স্টেট প্যান্ট আছে, বেলুন প্যান্ট আছে, হারেম প্যান্ট আছে। স্টেট প্যান্ট 250 টাকা, প্লাজো 250 টাকা, বেলুন প্যান্ট 250 টাকা, এই দেখুন, এই পাঞ্জাবি এবং সব এই আছে তিনটে আপনার 250। আর 180 টাকা। আচ্ছা। এগুলো আপনার এটা Cotton, এটা straight 400, এটা 300, করতে পারবেন। এটাও 300, এগুলো 300। কাঁথা স্টিচের আছে ওইটা দেখুন, এই সাদাটা দেখাও না, ভালো লাগবে। সাদাটা খুব একটা খুলে দেখান দেখি একটা। সাদাটা ভালো লাগবে, নিউ মডেল পাবেন না? দারুণ। কাপড়ও খুব ভালো। এগুলো সব সাইজই পাওয়া যাবে না? হ্যাঁ, সব। এটা কত দাম আছে? এটা 400, সব সাইজ, 400 টাকা। সব সাইজ। খুব সুন্দর। নিউ মডেল। এই হাটে এই এক সপ্তাহ আগে ছিল তবে। ও, এটা হাটের একদম কিন্তু সামনেই দোকানটা, এখানে মেন রোডটা, আর মেন রোডের একদম পাশে সাগরা বেরিয়ে। ওগুলো 60 ছেলেদের। হ্যাঁ। ছেলে কত দাম আছে ছেলেদের এই শার্টগুলো? এই শার্টগুলো আপনি পাবেন 250-র মধ্যে, 280 দাম আছে কিন্তু 250 টাকা। 250-র মধ্যে। হ্যাঁ, এই দেখুন, এগুলো কি সব সুতির তো না? সব সুতি। এগুলো সবই শার্ট। কুর্তাও আছে, শর্ট কুর্তা যেটা খোলা আচ্ছা। একটা শার্ট একটু দেখাবেন? কোনটা দেখাবো বলুন? আহ, কোনটা দেখাবো বলুন? এটা হচ্ছে পাঞ্জাবি কালারের না? এটা আপনি 220 টাকা পাবেন। 220 টাকা। এইটা আর এই সাদা। এই সাদাগুলো সব 220। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিদি, আসছি। হ্যাঁ, আর সাইজ সব আপনি। সবই কিছু পাওয়া যাবে না? আর আপনাদের লেডিস এখানে অনেক ওয়ান পিস, ফ্রক, তারপরে গাউন সব। আচ্ছা, ঠিক আছে। এই ছোট পার্টসগুলো কত দাম? 50। ব্যাগগুলো 50। এগুলো সব 50 টাকা করে। এই ব্যাগগুলো ঝোলা মানে ঝুলে দেওয়া আছে, ছোটো মোটো ঝোলানো, আপনি ওইগুলো পাবেন। আর এই যে দিদি এই বড় ব্যাগগুলো? এগুলো 100 টাকা আছে, আর এগুলো সব 200 টাকা পাবেন। আচ্ছা, এই ছোট এইগুলো 100 টাকা, ছোট তাও এগুলো অনেক বড় আছে। হ্যাঁ। আর এই সাইডের লাইনটা 200 টাকা, তাই তো? আর এই পার্টসগুলো কেমন দাম আছে? এগুলো 100 টাকা পাবেন, আর এগুলো 250 টাকা। এইগুলো 100 টাকা করে, সব কাপড়ের। আর এটা কত বললেন? ওগুলো এগুলো 250 টাকা। এগুলো 250 টাকা করে। এখন হাট শুরু হচ্ছে না, সবে সব দোকান আসছে না। এখানে অনেক দোকান আছে। সব দোকান আসছে না প্রতিদিন। আরো বসে এগুলো এখনো দোকান বসছে সব। কিসের এগুলো?
এই যে এই শাড়িগুলো কেমন দাম? এটার দাম কাপড়টা খুব সুন্দর। হ্যাঁ, আর কাপড় ফুল এটা মণিপুর এগুলো। আর এগুলো এইগুলো আছে 450, এটা এইটা আছে 350, এটা 650। এটা 350। এটা কত পড়বে ডিসকাউন্ট দিয়ে? ওটা 750 পড়বে। এখানে কি অনলাইনে পেমেন্ট করারও যে ব্যবস্থা আছে তো? সেটা এই সব নিতে পারবে। এই ভালো কাপড় ভালো। বলছি তোরা ওই না আসিস আমার ওই ওই ছেলে ওখানে চলে গেছে দেখো খেলার দোকানে। মাল আনতে যাবো না, আর কাপড় তো করবে না, খারাপ হবে না। গাড়ি আনতে গেছে। হ্যাঁ তো বাবা সব দোকান বসছে এখনো, প্রচুর দোকান এখানে, সব শাড়ির দোকান। খাবে না। কত দাম এটা? 350 আছে 300। 350 300 সুতির মধ্যে না, অনেক এগুলো খুব চলে, লালের মধ্যেও আছে। হ্যাঁ দেখ এই সাদাটাই বেশি চলে দেখতে। ভালো লাগে। এই যে কুর্তিগুলো 150 টাকা করে, অনেক কালার আছে না? একটু বড় সাইজ। এই যে এইগুলো সব এগুলো, এই লাস্ট লাইনটা দেখুন তাহলে কোনো বড় সাইজ। এই যে লাস্ট, একই দাম। মানে লাইন ভাগ করে রাখা আছে। আর এই যে এইগুলো, এই যে এটা যেটা খোলা আছে ওটা 300 আছে 250 হাতে কাজ করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না তাও তো বুঝতে পারছি। এটা কি সব সাইজ পাওয়া যাবে? সব সাইজ পাবে 40 থেকে 50। হ্যাঁ, এই যে ওখানে পুরো লাটটা রাখা রয়েছে না? সব সাইজে রাখা আছে। সাইজটা হবে তো না না, এই সাইজটা হবে না। এই এটা বড় এই সাইজে আছে 150 করে দেখি। এটা বার করো দেখি। এটা না, এটা ভালো লাগছে না, খারাপ কি লাগবে? এর দিয়ে এই কালারটা আরো বেশি ভালো লাগছে। এই দেখো কি কিনলি? এই যে দুটো কিনেছিলাম 10 টাকা খুঁজে। এই যে এটা কত? 150? এই সাইজটা হবে না? হ্যাঁ পিপলেক্সের সাইজ দিতে দিবি। ওই সাদাটাও ভালো লাগছে। হ্যাঁ, একটু বড় সাইজ না, এটা আমার গায়ে হবে। এই সাইজগুলো দেখতে পারেন আর 30 সেট। হ্যাঁ না 150 টাকা হলে কিছু করার নেই। যেগুলো হলো 300 আছে ওগুলো 250 নিচে থেকে বলে দিবি 250। অনেক ধরনের রয়েছে না, ওইদিকে পেছনেও রয়েছে সব। কাট আছে, র্যাপার আছে, পালাজি প্যান আছে। কত ওগুলো? 20 কাট আছে 250 আছে 200 কে পড়বে। দেখাবো 250 আছে 200 পড়বে। হাতে কাজে কুর্তি আছে, খাদি আছে, জামদানি আছে। এগুলো হাতের কাজে সব ওই সাইডে। আর বাটিকের এই চুট কুর্তিগুলো এটা দামটা বেশি কম। 380 আছে। ফ্যান বাটি আছে। 380? আর এরকম দামের মধ্যে আর কি আছে? 150 টাকা। 150 টাকা শর্ট কুর্তি। এইটাও তো ভালো লাগছে, এই যে সবুজ কালারের যেটা বার করছে এগুলো। সেটিং করে এগুলো কত দাম আছে? সব সুতির কাপড়। প্যান আছে 150 টাকা। 150 টাকা। 150 টাকা। ফ্রি সাইজ। মানে প্যান সেট এগুলো ঢোকাও। হ্যাঁ আলাদা 150 300। আপনি প্যানটাও নিতে পারেন নাহলে কুর্তিটাও নিতে পারেন। আমরা এসছি ওই সাইড দিয়ে, এইদিকে, আর এইদিকেও আর একটা মেন রোড আছে। আর এইদিকে কিন্তু আরও যত ভেতরে যাচ্ছি আরও প্রচুর দোকান, আর চারিদিকে সব সব শাড়ি, প্রচুর দোকান এদিকে। এদিকে আরও অনেক দোকান আছে। এটা আরেকবার দেখাও দেখি। কোনো কিছু যদি পাট জাতীয় বা সিনথেটিক জাতীয় মিক্স থাকতো সঙ্গে সঙ্গে পুরো শেষ হয়ে যেত স্যার। এই বাবা আর এটা কিসের? পুরো রেশমে? পুরো রেশমের জিনিস, একদম অরিজিনাল একদম। এই দেখুন এটা বডিটা স্যার, পুরো বডিটা এই ডিজাইনটা, আর এটা আসবে শাড়ির আঁচলটা ম্যাডাম। পুরো গরম হবে তো। সিল্কে গরম লাগে না ম্যাডাম, এটা যদি সিনথেটিক মিক্স থাকতো তাহলে গরম লাগে। দাম পছন্দ করে কোনটা নেবেন ম্যাডাম? না না, জিজ্ঞাসা হচ্ছে দামটা কেমন আছে। এগুলো স্যার খাদিতে কিনতে গেলে 1200 1300 এরকম দাম নিয়ে নেবে, কিন্তু আমরা নিজেরা বানাই, শনিবার রবিবার 650 করে সেল করি, আপনারা 550 করে দেবেন স্যার। অল বডিটাই ডিজাইনটা ম্যাডাম, পুরো বডিটা। এটা কত হাতের আছে এটা? 12 হাত স্যার, মেপে দেখে নেবেন। 12 এই ব্লাউজ পিসও রয়েছে? না ব্লাউজ পিস থাকে না স্যার, এইগুলোতে ব্লাউজ পিস হয় না, শুধু শাড়িটা। আচ্ছা। বাড়িতে মা হোক, মাদার ইন ল, সিস্টার ইন ল সবাইকে দিতে পারবেন। একটা black অনেক and white এর মধ্যে না, আছে। সব খুলতে হবে না? না খুলতে হবে না। ছাড়তে বেশি পড়ি না। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে না? ভালো লাগছে।
কালারগুলো খুব সুন্দর আছে। বডিটাই ডিজাইনটা ম্যাডাম, আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আপনি কি সবসময় দোকানে এখানে বসেন? দোকানে সকাল থেকে কখন কর্তব্য? সকাল 6টা থেকে 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আচ্ছা, প্রত্যেক দিনই আসেন তাই তো? দিন স্যার। ঠিক আছে। আমরা কিন্তু এখন সোনাঝুরি হাট থেকে বেরিয়ে গেলাম, প্রায় 2.5 ঘন্টার মতো লাগলো। দেখতে দেখতে টাইম কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা চলে এসেছি যে বিশ্বভারতীতে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এবং এর ইতিহাসটা আপনাদের শোনাবো। দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছিলাম বোলপুরে শান্তিনিকেতনে। তো এখানে এসে বিশ্বভারতীর এই জায়গাটায় এসেছি, আর এখানের ইতিহাস তো আমি সেরকম কিছু জানি না। তো আমি একটা কাকুকে বললাম, বলতে উনি কিন্তু গাইডেরও কাজ করেন। তো উনি এই জায়গার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদেরকে বলবে, যেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। তাহলে চলুন আপনাদেরকে কাকুর সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি, আর এবং সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে একটুও কোনো অসুবিধা নাই। সম্পূর্ণ এই বিশ্বভারতীর এইখানকার ডিটেলসটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যায়। যে শান্তিনিকেতন দেখতে এলেন, এই আগে কিন্তু এই জায়গাটার নাম শান্তিনিকেতন ছিল না, এই জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গা। এখানকার জমিদার ভুবনমোহন সিংয়ের নামে ভুবনডাঙ্গা নাম ছিল। লর্ড ভুবনমোহন সিং, আমার ইতিহাসে যেমন পড়েছে লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, তেমনি ব্রিটিশরা এদিকে লর্ড উপাধি দিয়েছিল। এরা কিন্তু বাঙালি এবং বড় জমিদার। উনি ছিলেন রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। সেই সূত্রে 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকর থেকে বন্ধুর বাড়ি আসেন এবং ভুবনডাঙ্গার মাঠে যখন ঘুরছিলেন দুটো ছাতিম গাছ দেখেন। গাছের নিচে ঈশ্বরের উপাসনায় প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি লাভ হলো। 1863 সালে মাত্র 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা রবীন্দ্রনাথের বাবা কিনলেন। তিনি কী করলেন, এই দোতলা বাড়িটা করলেন। এই ভেতরে যে বাড়িটা, ওই বাড়িটাই নাম হলো শান্তিনিকেতন। 1863 সালে রবি ঠাকুরের এইখানটা আসুন আমি বলে দিচ্ছি, দেখুন এই যে বাড়িটা, এইটাই ওনার বাবা প্রথম তৈরি করলেন 1863 সালে। কলকাতা থেকে এলে দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই থাকতেন। দেবেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ আলাদা, আমি ওটা বলে দিচ্ছি পরে। রবি ঠাকুরের বাবার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। উনি এই বাড়িতে এসে থাকতেন, ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই ছিলেন। এইবার রবি ঠাকুর ছোটোবেলায় 1873 সালে বাবার সঙ্গে শান্তিনিকেতন বাড়িতে একবার আসেন। পরে এলেন 1901 সাল, 40 বছর বয়সে উনি শান্তিনিকেতন স্কুল শুরু করলেন, যেটা আজকে বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবং এই বাড়িতে বসে উনি গীতাঞ্জলির প্রথম গান এবং কবিতা লেখেন এবং 1913 সালের 13ই নভেম্বর নোবেল পুরস্কার পেলেন রবি ঠাকুর। নোবেল পুরস্কার পাওয়ার পরে এই বাড়ির নামে গোটা জায়গাটার নাম শান্তিনিকেতন, ঠিক আছে। আর রবি ঠাকুরের বাবা ব্রাহ্ম ছিলেন, নিরাকারে বিশ্বাস, তাই এই ব্রহ্ম মন্দির তৈরি করলেন। এটা দেখুন, হ্যাঁ না না এইটা বলি, এই ভেতরে হবে না, এইখান থেকে দেখতে হবে। এইটা ব্রহ্ম মন্দির 1890 সালে তৈরি হলো। বেলজিয়ামের কাঁচ ইটালির টালি দিয়ে এটা রবি ঠাকুরের বাবা করেছেন। এটা প্রতি বুধবারে সকালে খোলা হয়। বুধবার হচ্ছে বিশ্বভারতীর ছুটির দিন থাকে, সকালে আপনার খোলা হয়। এই পাঠ ভবনে ছুটি থাকে বুধবারে, সকালে খোলা। হ্যাঁ না না, এটা যেতে দেবে না। এটা বলি, এখানে কোনো পুজো হয় না তো, নিরাকার ব্রহ্মের উপাসনা। তার জন্য বুধবারে সকালে খুলবে, তখন সাদা ড্রেস পরে যদি আপনি আসেন ঢুকতে পারবেন। এখানে কেবল রবিসঙ্গীত গান আর মহাপুরুষদের জীবনী নিয়ে আলোচনা হয়, আর কিচ্ছু হয় না। এবার বুধবার ছাড়াও পয়লা বৈশাখ যদি আসেন এখানে যেতে পারবেন অনুষ্ঠান শুনতে। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, 22শে শ্রাবণ রবি ঠাকুরের মৃত্যুদিন। এই বিশেষ বিশেষ সময়ে এটা খোলা হয়। কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য উপাসনা করা হয়। তাহলে দেখুন, শান্তিনিকেতন আশ্রম রবি ঠাকুরের বাবা প্রতিষ্ঠা করলেন। তখন রবি ঠাকুরের বয়স কত? 2 বছর। রবি ঠাকুরের জন্ম 1861-তে, বাড়ি হলো 1863। তাহলে 2 বছর বয়স, তখন ওনার বাবা অলরেডি আশ্রম তৈরি করেছেন। আর রবি ঠাকুর যেগুলো তৈরি করেছে সেগুলোই আমি দেখাবো। এদিকে আরেকটা আসুন, তালধ্বজ বাড়িটা আমি দেখাই। এই তালধ্বজ বাড়িতে একজন মাস্টারমশাই থাকতেন। তখন আমাদের ভাগ হয় না। রবি ঠাকুর যখন এই বাড়িগুলো, হ্যাঁ ওইটা, ওই দিকে তাকান, তাল গাছ আছে, তাল গাছ, দেখা যাচ্ছে, ওইটা হলো তালধ্বজ বাড়ি। আর এই জায়গাটার পরিমাণ হলো এখন 3600 বিঘে। এবার রবি ঠাকুরের বাবা মেলা করেননি, রবি ঠাকুর মেলা করেনি, ওনার বাবা করেছেন। এই মাঠটাকে মেলা হতো, তাই পুরনো মেলার মাঠ এটা। এই মাঠটা পুরনো মেলা? হ্যাঁ, এটা 1894 সালের 7ই পৌষ মেলা শুরু করেছিলেন। সেটা এখন আমাদের প্রতি বছর হয়। ওই দিকে একটা বড় মাঠে হয়, আপনাদেরকে যখন এনেছে হয়তো বেকার দিকে এসছে ওই দিক থেকে। ওই মাঠে এখন মেলাটা হয়। এবার আমরা ছাতিমতলাটা যাবো, শুনেছি ছাতিমতলা, যেখানে রবি ঠাকুরের বাবা প্রথম এসেছিলেন। রবি ঠাকুর যেখানে স্কুল করেছিল,
এটা দেখতে দেখতে যাবো, আসুন। হ্যাঁ, ছাতিমতলা স্কুলটাও দেখতে পাবেন, গাছতলায় পড়ছে ছেলেমেয়েরা, ওই স্কুলটাও দেখা যাবে। ওই মাঝে ছাতিমের গাছ ছিল, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনা করেছিলেন। এই একটা চারা গাছ পরে লাগানো হয়েছে, দেখুন ছাতিম। এই জায়গাটারই নাম হলো ছাতিমতলা। আর এই জায়গাতে রবি ঠাকুরের বাবা যে পৌষ মেলা হয়, এখন মেলার শুরুটা এই জায়গা থেকে করেছিলেন। তাই 7ই পৌষ দেখবেন এখানে একটা অনুষ্ঠান হয় সকালে, তারপরে ওইদিকে বড় মাঠে মেলাটা বসে। আগে এই মাঠে বসতে বলে পুরনো মেলার মাঠ। আর রবি ঠাকুর 1901 সালের 22শে ডিসেম্বর 7ই পৌষ 5 জন শিক্ষক 5 জন ছাত্রকে নিয়ে শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় তৈরি করলেন। পরবর্তীকালে এর নাম হলো পাঠভবন। দেখুন এই যে ক্লাস হচ্ছে গাছের নিচে, বুঝলেন? আরে এই যে গাছের নিচে পড়ছে, দেখুন কত ছেলে মেয়ে। না না, ওই যে গাছের নিচে পড়ছে, দেখুন কত ছেলে মেয়ে। নার্সারি থেকে 12 গাছতলায় পড়ে। এতে ঘর নেই কিন্তু, 12 মাস সকালে 7টা থেকে 1টা। এবার রবি ঠাকুর যে স্কুল করেছেন নিজস্ব বোর্ড, এদের এইখানেই পরীক্ষা হবে, খাতা দেখবে, রেজাল্ট আউট সব। এবং রবি ঠাকুর একদম 1500 ছেলে মেয়ে পড়ে, নার্সারি থেকে 12। কী করে বলি, রবি ঠাকুর ছোটোবেলায় স্কুলে যেতেন, যেগুলো ওনার অসুবিধা হয়েছে সেইগুলো সব পরিবর্তন করে নতুন নিয়ম করেছেন এইখানে। উনি ক্লাসকে বলতেন জেলখানা, তাই ফাঁকা জায়গায় পড়ে। আর কী হয়, স্কুলে ছেলেমেয়েরা এক জায়গায় বসে থাকে, মাস্টারমশাই এসে পড়াই তো। রবি ঠাকুর বললো না, ছেলেমেয়েরা এক জায়গায় কয়েক ঘন্টা বসে থাকলে বোরিং ফিল করে, তার জন্য মাস্টার বসে থাকবে, ছেলেমেয়েরা ঘুরে ঘুরে পড়বে। ওগুলো হাঁটে বেড়ায় নাই, ক্লাস চেঞ্জ হচ্ছে। ওই ক্লাস হচ্ছে না, ক্লাস চেঞ্জ হচ্ছে। এইখানে বাংলা পড়লে তো আরেক জায়গায় ইংরাজি পড়বে, সেইভাবে গাছের নাম মাস্টারমশাইয়ের নাম দেওয়া থাকে। আর হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা হয় না 8 পর্যন্ত। ক্লাস 10-এ উঠলে পরীক্ষা হবে, বিশ্বভারতী রেজাল্ট আউট করবে এবং যে সার্টিফিকেট দেবে এটা সারা পৃথিবীতে কাজে লাগবে। তার কারণ এটা 1951-এ জওহরলাল নেহরু এটাকে সেন্ট্রালাইজ করেছেন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। যে নার্সারিতে পড়ছে সেও বিশ্বভারতীর ছাত্রছাত্রী, যে 2-এ পড়ছে সেও, যে MA পড়ছে, PhD করছে, সবাই কিন্তু বিশ্বভারতীর ছাত্র। ওখানে যাওয়া যাবে না না, ওটা তো পড়ছে, ধরুন ছুটি হবে 1টার সময়। এইটাতেই ঢোকে না? হ্যাঁ না, এইটা গার্ডেনের অফিস। এটা মানে ভিতরে কোথাও যাওয়াই যাবে না, এইটা বলি, এটাও আপনার ওইদিকে গেটম্যান নামিয়ে, শুধু রাস্তাতে ঘুরবে। হ্যাঁ এই জায়গাগুলো সবই দেখতে পাবেন। কিন্তু বলি এখন নিয়ম চেঞ্জ হয়েছে, যে দিন দিন লোক পরিবর্তন হচ্ছে। আর ওই ভেতর দিয়ে আমরাও দেখিয়েছি, এটাও খোলা ছিল, পরে হলো। এইখানে বসে মুড়ি খেতে লাগবে, কী বলছেন, খুলে দিলে পারে। আমাদের লোকের জন্যই সব বন্ধ করতে, তাহলে বুঝতে পারেন তো। আর 7ই পৌষ যদি আপনি আসেন মেলার সময়, এইখানে আপনার অনুষ্ঠান হবে, তখন আপনি এই ভেতরে এইখানে যেতে পারবেন। আমরা তো এইখান থেকেই দেখি, মানে এত লোক আছে ওখানে ভর্তি হয়ে যায়। এবার ওনারা বক্তৃতা দেবেন কী করে মেলা সিরিজ সৃষ্টি হলো। অমর্ত্য সেন আসে, তারপরে যারা পুরনো লোক তারা আসে, কিন্তু উপাচার্য না। রবি ঠাকুরের বাবার ওই বাড়িটা, আর উনিও অনেক বাড়ি করেছেন, যে বাড়িগুলো আমি এখান থেকে বলে দিচ্ছি, শুন দেখাই। এটা তাহলে ছাতিমতলা মনে রাখবেন। এটার বট গাছ, এর কোনো ইতিহাস নাই, কিন্তু গাছটা অনেক পুরনো। হ্যাঁ, আরেকটু আসুন। কল্পনার মতো দেওয়া রয়েছে না, এগুলো প্রতি বছর চেঞ্জ হবে। আপনি যদি পৌষ মেলাতে আসেন, আমাদের কলা ভবনের ছেলেমেয়েরা এটাকে মুছছেন সুন্দর করে, আবার আলাদা আলপনা দেবেন। আর 7ই পৌষ একমাত্র খোলা হয়, তাছাড়া এটা এইরকম বন্ধই থাকে। এটা দেখা যায় যখন ঘাস কেটেছে, যে ফুল গাছ লাগাচ্ছে, ধরুন ফুল গাছ মালি আছে, হ্যাঁ, এবং এই লাগিয়েছে সবে তো। এবং কেন্দ্র সরকার প্রতি মাসে 30 কোটি টাকা দেয়, 24 কোটি টাকা মাইনে লাগে, আর 6 কোটি টাকা পেনশন। তার কারণ আমাদের এই ঝাঁট দেওয়ার জন্য 200 জন আছে, এদের 16,200 করে মাইনে। বাগান করে ওরা আছে 200, সিকিউরিটি আছে 600, মাস্টার আছে 2000, ডাক্তার নার্স, এরকম করে বিশাল বড়। এটা প্রায় 20,000 লোক আমাদের বিশ্বভারতীর মধ্যে বাস করে। কিন্তু এই যে ছাতিমতলার উত্তর দিকে বলে রবি ঠাকুর এই ক্যাম্পাসটা উত্তরায়ণ নাম দিয়েছেন। এবং এইটা একটা ঘেরা জায়গা, তারের বেড়া দিয়ে। এই জায়গাটা উত্তরায়ণ বলে, উত্তরায়ণ বা রবীন্দ্র মিউজিয়াম। এই উত্তরায়ণে রবি ঠাকুরের বাড়ি আছে অনেকগুলো, যেগুলো আপনারা আজকে দেখতে পেলেন না। এক একটা ঋতুর জন্য এক একটা বাড়ি। আমাদের 6টা ঋতু তো। শীতকালে থাকার জন্য একটা বাড়ি আছে উদয়ন, বসন্তকালে থাকার জন্য কোণার্ক, গরমকালে থাকার জন্য শ্যামলী, বর্ষাকালে থাকার জন্য উদীচী, আর শরৎকালের জন্য পুনশ্চ, আর হেমন্তকালে থাকার জন্য চিত্রভানু। তাহলে 6টা ঋতুতে 6টা বাড়ি, 2 মাস করে থাকতেন আর পরিবর্তন করতেন। এবার ওনারা ছিলেন খুব ধনী মানুষের নাতি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ওর দাদু। আপনারা কলকাতার নিশ্চয়ই জোড়াসাঁকোর বাড়ি দেখেছেন, ওখানে রবি ঠাকুরের জন্ম, মৃত্যু, বিবাহ সবই। এটা হচ্ছে কর্মভূমি কিন্তু। আর রবি ঠাকুর যখন স্কুল করেছিলেন, তখন কিন্তু আমাদের কোনো এই বাড়িঘর কিচ্ছু ছিল না। উনি কলকাতা থেকে সব ছেলে নিয়ে এসেছিলেন, বন্ধুদের 3টে ছেলে নিয়ে এসেছিল, 4টে, আর ওর একটা নিয়ে শুরু করলো 5 জন। আর মাস্টারমশাই 5 জন, রবি ঠাকুর আর ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিবধন বিদ্যানব, জগদানন্দ রায়, রেবাচাঁদ, এই নিয়ে শুরু হলো।
তাহলে এইটা দেখতে গেলে আপনারা যদি আজকে থাকেন, কালকে এইটা টিকিট আছে, টিকিট কেটে আপনারা আজকে দেখতে পাবেন। আজকে বন্ধ না? হ্যাঁ, আমি এইটাকে করে রাখুন, এই বিশ্বভারতী রবীন্দ্র মিউজিয়াম প্রতি বৃহস্পতিবারে সপ্তাহে বন্ধ থাকে একদিন, কিন্তু অন্যান্য ছুটির দিনেও বন্ধ থাকে। যেমন গতকাল, কিসের জন্য বন্ধ আছে? এটা সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার, বৃহস্পতিবার। আর গতকাল ছিল বুধবার খোলা থাকতো, কিন্তু গুরু নানকের জন্মদিন, একদম গভর্নমেন্ট হলিডে। বলছিলাম যে টিকিট কত করে এখানে? এইখানে মিউজিয়াম দেখার জন্য আমাদের ভারতীয়দের 100 টাকা, যারা বড়, আর স্টুডেন্টদের 10 টাকা, আর বিলো 7 যাদের এজ তাদের টিকিট লাগে না, সাথে নিচে। আর এখানে ধরো ফরেনার এলে, ইউরোপের লোক এলে 1000 টাকা টিকিট, সার্কের এলে 500 টাকা, এরকম ভাগ আছে। আমার নাম মিহির পাল, আমি বিশ্বভারতীর ট্রেন গাইড। ট্যুরিস্ট যারা আসে তাদেরকে ঘুরিয়ে দেখায়। 1998 সাল থেকে গাইড করছি, আমার প্রায় 27-28 বছর গাইড করা হয়ে গেল। আর আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, সেই কন্ট্যাক্ট নাম্বারটা? হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, ফোন নাম্বার আছে 8346869884। দেখ, আমি একবার বলে দিচ্ছি। একবার বলে দিন। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8346869884। আপনার কেউ বাড়িতে বসেও ফোন করে সমস্ত, ধরুন কেউ ঘুরতে আসবে তখন? হ্যাঁ, সব আসে তো, আমার এই 12-13 বুক আছে, ওরা সব জেনে নেয় ব্যাপারটা। সব আগে থেকে বুকিং করে নেয়? হ্যাঁ, ভালো হয় তাতে। আচ্ছা, বুকিং করলে তখন কি আগের থেকে পেমেন্ট করে দিতে? না, এখানে এসে দেবে। পেমেন্ট করলেই হবে? হ্যাঁ, এসে দিলেই হবে। এবার আমার সঙ্গে যোগাযোগ করলে, তাদের যদি নিজস্ব গাড়ি থাকে, গাড়িতে বসেও আমি ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো। আপনাদের যদি গাড়িতে বসার জায়গা থাকতো, তাহলে আর একটু এক পাক ইয়ে করে দিতাম, কিন্তু টোটো নিলে এখন 500 টাকা নেবে বলবে। আমি কাকুর সাথে পুরো জিনিসটা ভালো মতো বুঝলাম, খুব ভালো করে কিন্তু জায়গাটা আর ডিটেলসটা ভালো করে বোঝালো আপনাদেরকে, সেগুলো আমি সম্পূর্ণ এখন দেখাবো। আপনারা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 2023-এর 17ই সেপ্টেম্বর বিশ্ব ঐতিহ্য ঘোষণা হয়েছে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ। তাই ইউনেস্কো থেকে একটা লোগো দেওয়া হয়েছে, দেখুন। এখন ইউনেস্কো থেকে প্রচুর টাকা দিচ্ছে বিশ্বভারতীকে সব ডেভেলপ করার জন্য, এবং বিদেশিরা প্রচুর আসবে দেখতে। এবং সারা পৃথিবীর মধ্যে একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড হেরিটেজ হলো রবি ঠাকুরের বিশ্বভারতী। তার কারণ ওনার শিক্ষা ব্যবস্থা, ওনার এই পরিবেশ, উনি ছোট ছোট বাড়ি, বড় বড় গাছ, এই যে পছন্দ করতেন, সেটা কিন্তু সারা পৃথিবী মেনে নিয়েছে, যে রবি ঠাকুরের ব্যবস্থাটাই ভালো আছে। এই ছেলেরা গাছতলায় পড়ছে, কত ভালো আছে। 125 বছর ধরে পড়ছে ছেলেমেয়েরা গাছতলায়। ওখানে তো বড় বড় বিল্ডিং আছে, এসি লাগানো আছে, কিন্তু এদের না, এইতে পড়ছে এরা। এরা 9-এ পড়ে, 10-এ পড়ে, 8-এ পড়ছে কেউ। হ্যাঁ, এটা 125 বছর চলছে। আপনার এটা পাঠভবন স্কুল, আর কলেজে কোনো ইউনিফর্ম নেই। এইদিকে যাবো, আসুন একটু দিদি, এইদিকে আসুন। হ্যাঁ, ডান দিকে এটা হলো নাট্যঘর। এখানে বর্ষাকালে ছেলেমেয়েরা এখানে কোনো নাটক করে, যেমন ভেতরে স্টেজ আছে, এবং 3000 লোক এখানে বসতে পারবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারও এখানে পড়ে। তখন এদের বাড়ি, হ্যাঁ, একদম আমাদের বিশ্বভারতীর মাঝে রাস্তা, তো ডান দিক বাঁ দিক সব। 3600 বিঘে জায়গা, 1200 একর জায়গা টোটাল। এখানে দেখুন ইগলুটা দেখায়, এইগুলো করেছে আমাদের এই কলাভবনের এক ছাত্রী 2018-তে, কিন্তু বিদেশি, আমাদের এখানকার নয়। দেখছেন, এটা কিন্তু রামকিঙ্কর বেজ তৈরি করেছেন 1938 সালে, তখন রবি ঠাকুর বেঁচে ছিলেন। এই রামকিঙ্কর বেজ এখানকার প্রফেসর, এটা তৈরি করে কি নাম দিলেন? এটার নাম হলো দেশান্তর যাত্রা বা সাঁওতাল পরিবার। সাঁওতালরা দেখবেন নিজের এলাকাতে কাজকর্ম না থাকলে অন্য জায়গায় শিফটিং করে এইভাবে। এরা স্বামী স্ত্রী দুজনেই আছে, পুরো ফ্যামিলি। স্ত্রীর মাথায় একটা ঝুড়ি, তার উপরে চাটাই মাদুর, স্বামী কাঁধে বাঁকের দুদিকে দুটো বাস্কেট, একদিকে বাচ্চা, একদিকে জিনিসপত্র, পোশাক, কুকুরটাকেও নিয়েছে। কী দিয়ে তৈরি করলেন? প্রথমে লোহার শিক দিয়ে এর স্ট্রাকচারটা করলেন, করে সিমেন্ট, বালি, পাথর, মোড়া মিশিয়ে উনি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে লাগাতেন, যন্ত্র ব্যবহার করতেন না, তার জন্য এবড়ো থেবড়ো কিন্তু। আর এই যে যারা পড়ছে, ছবি আঁকতে দেখুন, না, এটা করেছে আপনার রামকিঙ্কর বেজ। আর এই যে বাচ্চা, এই যে মেয়েরা, এরা কিন্তু এই ছবিটা আঁকছে, এদের প্রথম কাজ হচ্ছে এটা, এই ছবিটা আঁকছে। এদের পরীক্ষা হবে তো। কলা ভবন মানে কি? ছবি আঁকানি। কেউ স্কাল্পচার, গ্রাফিক্স, আর্টিস্টিক, ডিজাইন, পেন্টিং, সেরামিক এই ছবিটা আঁকছে। আমি কিন্তু এখন বিশ্বভারতীটা দেখে নিলাম এবং আপনাদেরকে ছোট করে বিভিন্ন জায়গার ইতিহাসটাও দেখালাম। এবার কিন্তু আমরা রওনা দিয়েছি হচ্ছে কঙ্কালীতলার উদ্দেশ্যে, মায়ের মন্দির দর্শনে। সেটা আমি আপনাদের সম্পূর্ণটা দেখাবো এই ভিডিওতে, আর যতটা পারি ইতিহাসটাও আপনাদেরকে শোনাবো।
আমি কিন্তু এখন এই মন্দিরের মূল তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই যে রোডটা দিকে আপনারা আসবেন তার পাশেই কিন্তু মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীর দোকান পেয়ে যাবেন। আর এছাড়া আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকে কুপন সংগ্রহ করে দুপুরে ভোগ প্রসাদ পেতে পারেন। আমি কিন্তু এই মন্দিরে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও বানিয়েছি, যেটাই আমি দেখিয়েছি মন্দিরের সম্পূর্ণটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা। আপনারা ওই ভিডিওটা চাইলে দেখতে পারেন, সত্যি খুব ভালো জায়গা। আর মন্দিরে যেই দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থাটা আছে সেটাও কিন্তু আমি আগের ভিডিওটায় আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এই মন্দিরের সামনেই কিন্তু এখানে কিন্তু আপনারা অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন, যেটা আপনারা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। আর এছাড়া মন্দিরের পাশ দিয়েই কিন্তু কোপাই নদী বয়ে চলেছে। আপনারা চাইলে কোপাই নদীর ঘাটেও গিয়েও বসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। আমি যেটা দেখিয়েছি এর আগের ভিডিওতে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের সত্যি ভালো লাগবে। আর আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এখানে যেই জায়গাটায় আর কি কুপন কেটে ভোগ প্রসাদের জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এখানটাতে। এখানে দেখুন এই যে ভোগ প্রসাদগুলো রাখা রয়েছে, আর পাশেই কিন্তু এখানে বসিয়ে খাওয়ানোর জায়গাটা, এই যে এখানটায় কিন্তু বসিয়ে খাওয়া দাওয়া হয়। আমরাও কিন্তু এখানে খেয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই জায়গাটা আমরা বসে খেয়েছি, সত্যি খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আপনারা আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমাদের কিন্তু এখন এই জায়গাটা ঘোরা হয়ে গেল। তো আমরা তারাপীঠ থেকে এসেছিলাম, এবার আবার তারাপীঠে আমরা রওনা দিলাম। আপনাদের বিভিন্ন জায়গা কিন্তু ঘুরে ঘুরে দেখালাম। আর এছাড়া আলাদা আমার এই চ্যানেলে ছোট ছোট ভিডিও আকারে দেয়া রয়েছে বিভিন্ন ভিডিও, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আপনাদের কেমন লাগলো, এছাড়া যদি আরও কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।